নারীর জীবনের অনিবার্য অধ্যায়ের নাম মেনোপজ। বাংলাদেশে গড় আয়ুষ্কাল বাড়ার সাথে সাথে নারীদের সংখ্যাও বাড়ছে যারা এই স্টেজে থাকছেন বা যাচ্ছেন। একসময় ধরে নেওয়া হতো যে 1/3 নারী, কিন্তু এখন বলা হচ্ছে যে তারও অনেক বেশি সংখ্যায় নারীরা এই স্টেজে থাকছেন। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি নারীর জীবনে মেনোপজ কেন গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য 3 জন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, সাবেক প্রেসিডেন্ট ওজিএসবি, একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ মেনোপজ সোসাইটি। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার শেখ জিন্নাত আরা নাসরিন, গাইনোকোলজিস্ট এবং মহাসচিব বাংলাদেশ মেনোপজ সোসাইটি। সঙ্গে আরও আছেন ডাক্তার শারমিন আব্বাসি, গাইনোকোলজিস্ট ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, মেনোপজ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা কয়েক বছর ধরে দেখছি। আমরা আবারও এই মেনোপজের পরিচয়টা একটু জানতে চাই। কোন নারীদেরকে আমরা বলবো যে সেই স্টেজে তিনি এখন এসে পড়েছেন? নারীর জীবন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। নারীর জীবনকে আমরা 3 ভাগে ভাগ করি, জন্মের পর থেকেই কৈশোর পর্যন্ত, তারপরে একটা রিপ্রোডাক্টিভ এজ বলি, মানে যখন নাকি তার জীবনে একটা পরিবর্তন আসে, যে মাসিক শুরু হলো, তারপরে আস্তে আস্তে সন্তান জন্ম দিবে, একটা তার বিবাহিত জীবন সেটা। তারপরে একটা বয়স আসে যখন নাকি তার মাসিকটা বন্ধ হয়ে যায়, একদম পার্মানেন্টলি 1 বছর পর্যন্ত বন্ধ হয়ে গেলে আমরা বলি যে তার মেনোপজ শুরু হলো। এবং তারপর থেকে আমরা যেটা, এটা অনেক সময় অনেক বিভিন্ন দেশের ভ্যারি করে বয়সটা, তবে আমরা ধরে নেই যে 45 থেকে 50-এর মধ্যে বা 55-এর মধ্যেই মেনোপজ শুরু হয়ে যাবে। তো এটা এই সময়টাকে আমরা ধরে নেই যেটা তার মেনোপজ সময়টা চলে এসছে। তো মেনোপজের সময়টাতে আমরা মনে করি যে খুব গুরুত্বপূর্ণ, এই জন্য যে বেশ আমাদের এখন আয়ুষ্কাল বেড়ে গেছে। আমরা ধরে নিচ্ছি মেয়েদের আয়ুষ্কাল প্রায় 72 বছর পর্যন্ত। ধরেই নেই যদি 73 হয়ে যায়, তাহলে সেই আমরা থেকে যদি ধরে নেই বয়স, যদি খুব আর্লিও শুরু হয় 45 যদি ধরি, তারপরের থেকে বা 50 যদি ধরি, তারপরের থেকে কিন্তু দীর্ঘ একটা সময় আমাদের এই জীবনটা কাল থাকে। এবং এই দীর্ঘ সময়টা কিন্তু আমরা অনেক কিছু একটা সব পরিবারকে, আমার সমাজকে, দেশকে আমরা দিতে পারি। যারা কাজ করছেন তারা কিন্তু আমরা এই জন্যই আমরা মনে করি যে এই সময়টাতে যে আমাদের জীবনে যে পরিবর্তনগুলো আসে মেনোপজ নারীদের, সেই পরিবর্তনের জিনিসগুলো আমাদেরকে কিন্তু খুব ইম্পর্টেন্স দেওয়া উচিত। তাহলে তার যে পরিবর্তন দেহের মধ্যে হচ্ছে, মানসিক হচ্ছে, তার জীবনে চলার জন্য যে দরকার সেগুলোতে হচ্ছে। সেই জন্যই মনে করি এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা পরিবারকেও তার ইম্পর্টেন্স দিতে হবে, সমাজকেও দিতে হবে এবং রাষ্ট্রকেও চিন্তা করতে হবে মেয়েদের এই জীবনকালের সময়টাতে। ধন্যবাদ। অধ্যাপক শেখ জিন্নাত আরা নাসরিন, আপনার কাছে জানবো যে এটি নিজে বুঝার কি উপায়, একজন নারী কিভাবে বুঝবেন, বা নারী একই সঙ্গে তার পরিবারকেও কোনো না কোনোভাবে এটি বুঝাবেন, সেটির পদ্ধতিও বাকি? ধন্যবাদ। এখন টিভিকে আর খুব সুন্দর একটি প্রশ্ন। এটি ম্যাডাম তো সুন্দর করে বললেন যে কোন সময় আমাদের মেনোপজটা আবির্ভূত হয় জীবনের। তো এখন একটি নারী কেমন করে বুঝবেন যে তার মেনোপজ আগত বা দ্বার প্রান্তে এসে পৌঁছেছে? দেখা যায় যে 45 আমাদের দেশে 45 বছরের পরে বা 48 বছর বা 49, 50, 51, 52 এর ভেতরেই এই সমস্যাগুলো আসে। একটা তো মেনোপজ মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে চিরতরে, এটি একটা বিষয় আছে যেটি খুবই অবভিয়াস। আর যেটা রয়েছে যে দেখা যায় যে তার খুব মন খারাপের পালা চলছে, কোনো কারণ ছাড়া তার হঠাৎ করে খারাপ লাগছে, হঠাৎ করে কাঁদতে ইচ্ছে করছে, ভালো লাগছে না, খুব লোনলি ফিল করছেন, একে বলে মুড সুইং। আরেকটি আছে অসম্ভব গরম লাগছে, তিনি যথারীতি কাজ করছেন, অন্য সময় তার এত গরম লাগতো না, হঠাৎ করে তিনি অনুভব করতে শুরু করেছেন তিনি অসম্ভব গরম লাগছে, তার রান্না করতে বা বাড়িতে বা কাজের জায়গায় যেখানে যাচ্ছেন তিনি খুব অসম্ভব গরম অনুভূত করছেন এবং ঘেমে যাচ্ছেন, যেটি একটি বিব্রতকর অবস্থা হয়ে যাচ্ছে, কাপড় চোপড় ঘেমে যাচ্ছেন, বারবার তাকে শাওয়ার নিতে হচ্ছে, এটি একটা হয়। আরেকটি আছেন অনেক মহিলা আমাদের বলেন না, তারা অবশ্য দেখেন যে তার পেশাব ঘন ঘন হচ্ছে, হ্যাঁ তার হয়তো ইনফেকশন হয়নি, অথবা হাজব্যান্ডের সাথে থাকতে গেলে কষ্ট হচ্ছে, ড্রাই শুকনো লাগছে, জ্বালাপোড়া করছে, আর তারপরে আবার অনেকের ঘুম হচ্ছে না, এবং অনেকে একটু কাজ করতে যাচ্ছেন ভুলে যাচ্ছেন, যে নামটি তার জিভের ডগায় এসেছে সেটি করতে গিয়ে তিনি ভুলে যাচ্ছেন। তো এই যে তার এগুলো হচ্ছে, এটি তার নিজের অনুভবের পালা। এদিকে পরিবার কী করে বুঝবে? দেখবেন যে তার মা অথবা তার ওয়াইফ বা তার বোনটি হঠাৎ করে একটু খিটখিটে হয়ে যাচ্ছে, মানে অল্প কথায় খুব বেশি তিনি রিয়্যাক্ট করছেন, একে আমরা বলি হাইপার সেন্সিটিভ হয়ে যাচ্ছে। তো তখন পরিবার বুঝবেন যে তার বয়সও হচ্ছে, মনটা খিটখিটে হচ্ছে, আবার তিনি ভালো হয়ে যাচ্ছেন।
এই যে তার মনের ভেতর যে দোলাচল চলছে, এই যে পরিবর্তন, এগুলোই কিন্তু আসলে মেনোপজের লক্ষণ। ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছেন। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে জানবো, এই যে এতগুলো পরিবর্তন একটি নারীর জীবনে, এটির সামাজিক প্রভাব আসলে কতটা গভীর? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটি, এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ। আসলে আমার শ্রদ্ধেয় শিক্ষক দুজন অনেক সুন্দর করে বিষয়টিকে তুলে ধরেছেন, এবং রওশন ম্যাডাম যে পয়েন্ট অফ ভিউতে আসলে তুলে ধরেছেন, একেবারে শহুরে জীবন এবং গ্রামে যারা বসবাস করছে, দুটো জায়গাতেই তো এই বিষয়টিকে আসলে অ্যাড্রেস করার প্রয়োজন আছে। সেই জায়গায় আসলে মেনোপজ নিয়ে সমাজ কতটুকু আসলে চিন্তা করে, কিংবা একটা নারীর জীবনে তিনি কতটুকু ভাবেন, সেই জায়গাটিতে আমরা বলবো যে এটি উন্নতির দিকে যাচ্ছে, তবে এখনও এটি অনেকটা অবহেলিত একটি শব্দই রয়ে গেছে। কারণ আপনি দেখবেন যে একটা পরিবারে মা সবার শেষে তার নিজের কথা চিন্তা করেন, কিংবা তার জীবনের একটি পরিক্রমায় এখন যে তিনি একটু অন্যভাবে নিজেকে নেবেন, তার যে শারীরিক পরিবর্তনগুলো, যেটিকে অত্যন্ত সুন্দরভাবে জিনাত ম্যাডাম তুলে ধরেছেন, সেটি নিয়ে আসলে কয়টা মা সময় পান চিন্তা করার। সেই সামাজিক প্রেক্ষাপটের জায়গাটিতে বলবো যে আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি। এই বিষয়টি নিয়ে জানানো, এই বিষয়টি নিয়ে কাজ করা, এই বিষয়টি নিয়ে সচেতন করা, এবং এই বিষয়টি নিয়ে খুব বিশেষভাবে গাইনোকোলজিস্টের কাছে এই বয়সী মাদের অ্যাটলিস্ট একটা কি দুটো সেশন বিষয়গুলোকে জানানো, এবং বাড়তি যে কিছুটা যত্নের প্রয়োজন আছে, হয়তো কিছু হরমোন সাপোর্ট, বিশেষত আমাদের বাংলাদেশের মেয়েদের বোন হেলথ যেটিকে আমরা বলি, যে তাদের হঠাৎ করে ফ্র্যাকচার হয়ে যাওয়া বা বডিতে ভিটামিন ডি ক্যালসিয়াম কমে যাওয়া, তাদের যে মানসিক একটা ইরিটেবিলিটি, সেই জায়গায় একটা মেন্টাল সাপোর্ট দেওয়ার জায়গাগুলো, একটা কাউন্সেলিংয়ের জায়গাগুলো, সেগুলো নিয়ে আসলে কাজ করে আরেকটু সামনে আগানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করি। ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, এই বয়সে মানে কতগুলো শারীরিক সমস্যার মধ্যে যুক্ত হতে পারেন, বা তখন এই সংকটটা আরো বেশি বাড়ে কিনা একাকিত্বের সঙ্গে বা তার অন্যান্য যে মানসিক পরিবর্তনের সাথে? ধন্যবাদ। দুজনেই কিন্তু সবগুলো পরিবর্তনের কথা বলেছে, স্পেশালি এই যে একটু আগে প্রফেসর জিনাত নাসরিন, সবগুলো পরিবর্তন যেগুলো হচ্ছিল, যে ঘাম দিচ্ছে, মুড সুইং হচ্ছে, ভুলে যাচ্ছেন। আমার খুব মনে পড়ে যে আমরা যখন মেনোপজ সোসাইটি করতে গেলাম, অনেকে খুব বাধা দিয়েছিলেন যে এই শব্দটা কি সমাজে বলা যায় কোনো সমাজে, একটা মেয়ের মাসিক বন্ধ হলো, মানে কেমন একটা মানে অন্ধকারের মধ্যে আমরা ছিলাম। আমার খুব মনে পড়ে আমার মার কথা, আমার দাদুর কথা, যে মা অনেক সময় আঁচলে চাবি রেখে সারা বাড়ি ঘুরে বেড়াতেন। অনেকে দেখেছে যে চশমা রেখে কোথায় বলে বেড়াচ্ছে, চশমা চোখে দিয়েই বলছেন চশমা নাই। এখন আমাদের জীবনেও সেটা ঘটছে, কিন্তু সেই সময় আমরা হাসতাম, হাসাহাসি করতাম যেগুলো নিয়ে, এটা কেন হচ্ছে। কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে আসলে তাকে যে সেই সময়ে তার বয়সের যে পরিবর্তনগুলো হচ্ছে, এই যেগুলো বলে গেল যে আসলে আমরা বয়সের সঙ্গে সঙ্গে যখনই হচ্ছে একটা দারুণ একটা ধাক্কা খায় মহিলা, তাকে যদি আগে থেকে প্রিপেয়ার করা যায় যে এই বয়সে কিন্তু একটা পরিবর্তন হবে, মাসিক বন্ধ হয়ে যাবে, এবং আপনার কিন্তু আস্তে আস্তে শারীরিক কিছু পরিবর্তন হবে। এটি কিন্তু একেবারে ধাপ করে আসে না, একটু আস্তে আস্তে সময় নিয়ে আসে। তো সেইটা কিন্তু আমরা দেই না কখনো, বা কেউ যদি আসে আমরা সেটা সর্বত্র আলোচনা করি না, এবং পরিবারের মধ্যেও কিন্তু এটা আলোচিত বিষয় হয়। এই প্রস্তুতি ওই নারীর থেকে ওই পরিবারের বেশি জরুরি, খুব জরুরি। যেমন ধরেন আমরা সবসময় হেড অফ দ্য টেবিলে যিনি বসে থাকেন তার কথাই চিন্তা করি, পাশে যিনি বসে আছেন তার খাবারটা কেমন হবে, বা তিনি খেতে পারছেন না, বা রাতে যে তার ঘুম হয়নি, তিনি যে আস্তে আস্তে ভুলে যাচ্ছেন অনেক কিছু, বা হাঁটতে যেভাবে তিনি হাঁটতেন সংসারে সব কাজের জন্য, সেটি এখন পারছেন না, আস্তে আস্তে তার হাঁটাটা কমে আসছে, সেগুলো কিন্তু আমরা চিন্তা করি না। যখনই স্বামীর কাছে বলে যে আমার বুকটা খুব ধরপড় করছে, ওহো তোমাকে কোথায় একজন হার্টের কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যখন বলে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে, আচ্ছা চলো হয়তো বা তুমি তো বয়স হয়ে গেছে, হয়তো তোমাকে একটু হাড়ের কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আসলে এইগুলো যদি আমরা আগে থেকে চিন্তা করি, যে তাকে কিন্তু পরিবার থেকেই তার সময় দিয়ে দেখতে হবে যে তার আসলে মানসিক পরিবর্তন হচ্ছে, বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা ফিল করে যে আমি বোধহয় আস্তে আস্তে এটা বোধহয় সব কাজের মধ্যে অকার্যকর হয়ে গেলাম। এটা তাকে ভাবতে দেওয়া উচিত না যে তুমি কিন্তু বেস্ট পার্ট অফ দ্য লাইফ তোমার এখন, যে তুমি অনেক কিছু থেকে মুক্ত, তুমি একদম ধর্মীয় কাজে তুমি খুব ভালো যেতে পারবে, তুমি স্বামীর সঙ্গে তুমি একেবারে নির্ভয়ে, ছেলেমেয়েরা দাঁড়িয়ে গেছে, তুমি নির্ভয়ে সংসার করতে পারবে, এবং তোমার যে পরিবারে মানে যে দিতে পারবে সেটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। পরিবার তখন বুঝতে হবে, ছেলেমেয়েরা যেই থাকুক না কেন তাদের বুঝতে হবে যে আমার মায়ের কিন্তু একটু পরিবর্তন হচ্ছে, আমার মায়ের কিন্তু একটু তার দিকে তার খাবার, তার ঘুম, তার চলাফেরা, তার স্বাভাবিক জীবনে তাকে নিয়ে আসতে হবে। আমরা যে এখন মেনোপজ দিয়ে আগাচ্ছি, তো আমরা মনে করতেছি যে আসলে আমরা যখন কোনো লেকচার দিতে যাই তাকে এমন সব শব্দগুলো বলি যে তিনি গ্রহণ করতে চান না, এবং ভাবেন যে আমার জন্য বোধহয় সামনে আরও দিন কঠিন আসছে। তো আমার মনে হয় এইগুলো নিয়ে একটা গবেষণা করা দরকার, যে আসলে কীভাবে তার এই পার্ট অফ দ্য লাইফটাকে আমরা ইজি করতে পারি,
পরিবারের কাছে, সমাজের কাছে এবং রাষ্ট্রের কাছে। ধন্যবাদ। অধ্যাপক নাসরিন, আপনার কাছে জানবো যে এটি সমস্যাটি পুরোটাই কি হরমোনাল কিনা, না মানে কেমন, মানে যদি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আসলে দেন। এটি তো একেবারেই আমি বলবো যে খুব ব্রেন স্টর্মিং কোয়েশ্চেন করেছেন। বিজ্ঞানসম্মত কিনা বা পুরোটাই, হ্যাঁ আসলে মেনোপজ তো একটি জীবন চলার পথে অবধারিত একটি সময়, তাই না? তবে দেখা গেছে যে বয়সের সাথে সাথে একটি নারীর যে ডিম্বাশয় রয়েছে তার হরমোনটি একেবারেই বন্ধ হয়ে যায়, যে এস্ট্রোজেন নামক যে হরমোনটি। সুতরাং এই যে এস্ট্রোজেন নামক একটি হরমোন, সেটি বন্ধ হয়ে যাওয়ার জন্য নারীর যে রমণীয়তা, কমনীয়তা, যে লাবণ্য, এটি কিন্তু ভাটা পড়ে যায় এবং বার্ধক্যের ছোঁয়া তার আসতে থাকে। সুতরাং এটি একটি ভীষণ প্রধান একটা জিনিস। এবং শুধু যে তার রমণীয়তা, কমনীয়তা সেটিই নয়, এস্ট্রোজেনের অনেকগুলো কাজ রয়েছে। যেমন ম্যাডাম একটু আগেই বলতে চেয়েছিলেন হাড়ের, বা ডক্টর শারমিন বলতে চেয়েছিলেন হাড়ের যে ক্ষয় হয়ে যাওয়া, এটি কিন্তু এস্ট্রোজেনের অভাবে হয়। হাড় ক্ষয়ে যাচ্ছে, স্কিন বা চামড়া, ত্বকগুলো ঝুলে যাচ্ছে। তারপরে আপনার শারীরিক যে পরিবর্তনগুলো আসছে, বার্ধক্যের ছোঁয়া যেটি বললাম, এটি হচ্ছে। তাহলে হরমোনের তো কিছু রূপ রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক। পাশাপাশি জীবনে চলার পথে যে বয়সের একটি ঠিকানা, এই যে আমরা বয়সের দিকে এগিয়ে যাচ্ছি, সেটিরও কিন্তু একটি পরিবর্তন রয়েছে বডিতে। সুতরাং বয়স, জীবনের চলার পথে মেনোপজের হরমোন ডেফিসিয়েন্সি এবং মানসিক একটা বিশাল পরিবর্তন আসে, যেটি ম্যাডাম বলতে চাচ্ছিলেন যে অনেকে আছেন জানেই না এটা, হঠাৎ করে তার জীবনে মেনোপজ চলে এলো, অনেক রকমের সমস্যা বা উপসর্গগুলো তাকে আক্রান্ত করলো। তো এই যে এতগুলো জিনিসের ধাক্কায় একটি নারী যদি আগে থেকে না জানেন, তার কিন্তু এই চলার পথগুলো খুব মানে মসৃণ হয়ে ওঠে না, তখন তিনি অনেক রকমের ক্লান্তি, কষ্টে ভুগতে থাকেন আর কি। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। যে এটি কি অনেক আগে অনেক ক্ষেত্রে হয়ে যায় কিনা, মানে স্ট্রেসটা এগিয়ে আসে কিনা, বা যেটিকে আমরা অপরিপক্ক বয়স আসলে বলি, মূল বয়সটি আসলে কত থেকে কত পর্যন্ত আসলে হয়, এগিয়ে গেলে এটি কত আগে শুরু হয়? এটি খুব সুস্পষ্টভাবে তুলে ধরেছেন জিনাত ম্যাডাম যে আসলে কোন বয়সে হয়। এটা এক একটা দেশ এক এক রকম বয়সের উপর দিয়ে যায়, যেটি আরেকজন আমাদের ম্যাডাম রওশন তুলে ধরেছেন যে লাইফ এক্সপেক্টেন্সি, আসলে সেই দেশে নারীরা কতদিন বাঁচে সেটার উপর আসলে অনেকটা এটা ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এক এক সময় এক এক রকম। যেমন এখন একটি বেসরকারি গবেষণায় আমরা দেখেছি যে 74.2 কোথাও দেখাচ্ছে 52 বছর। মেনোপজের বয়সটা বলছো, গড়ায়ু 74, সেটাই বাংলাদেশের জন্য ধরে নেওয়া হয় যে 52 থেকে 55 এই বয়সেই হয়তো সাধারণত একটা নারী মেনোপজের দিকে যাচ্ছেন। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা 40-এর নিচেও হতে পারে, কারো কারো ক্ষেত্রে 35 থেকে 40 বছরের মাঝখানেও কিন্তু অনেকে মেনোপজে চলে যান, যেটিকে আমরা হয়তো আমাদের সায়েন্টিফিক ভাষায় বলছি যে প্রিম্যাচিউর এই যে তিনি মেনোপজে যাচ্ছেন, বা প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিউর বলছি, অনেক সময় প্রিম্যাচিউর ওভারিয়ান আমরা ইনসাফিসিয়েন্সি, এই সকল কঠিন শব্দ ব্যবহার করছি। কিন্তু সাধারণত বলা হচ্ছে যে তার বয়স হয়নি, 40-এর আগেই যদি তিনি মেনোপজের প্রক্রিয়া তার বডিতে শুরু হয়ে যায়, সেটাকে আমরা অপরিপক্ক মেনোপজে যাওয়ার প্রসঙ্গটি বলছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে এটির কিন্তু একটা খুব বড় এফেক্ট আছে জেনেটিক্যাল লিঙ্কড। কিছু পরিবার আছেন যে পরিবারের নারীরা হয়তো একটু অপরিপক্ক বয়সে এই মেনোপজের দিকে চলে যান, তাদের ক্ষেত্রে দেখি যে মা, খালা, ফুপুর হিস্ট্রিও যদি নেই, কারো না কারো হয়তো এরকম একটা সমস্যা ছিল। এছাড়া আমাদের এখনকার দিনে জেনেটিক কারণের সাথে আমাদের লাইফস্টাইল, আমাদের যে প্রতিদিনকার এনভায়রনমেন্টাল বিভিন্ন ফ্যাক্টর, আমাদের খাবার দাবার, এগুলো কিন্তু আমাদের ডিম্বাণুর যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কমার পেছনে অনেক অংশে দায়ী। এবং আপনারা জানেন যে আমরা একটু আগেও যেটি নিয়ে একটা কথা বলছিলাম, খুব ইম্পর্টেন্ট, এন্ডোমেট্রিওসিস, সেটাতে অনেকের সার্জারি হয়, ডিম্বাণুর ক্ষমতা তখন আরেকটু কমে যায়। এন্ডোমেট্রিওসিস এটা জটিল করে এই ডিম্বাণুর ক্ষমতা কমানোর পেছনে, কারণ মেনোপজ তো তখনই হবে ডিম্বাণু যখন স্ট্রোজেন হরমোনটা ভালোভাবে দিতে পারবে না। অতএব কোনো অটোইমিউন বডির সমস্যার কারণে, ইমিউনোলজিক্যাল সমস্যার কারণে তার ডিম্বাণু যদি তার ক্ষমতাটি অপরিপক্ক বয়সে হারায়, তাহলে কিন্তু তিনি মেনোপজে অপরিপক্ক বয়সে যেতে পারেন। ধন্যবাদ অধ্যাপক রওশনা বেগম। আপনি বলছিলেন যে বাংলাদেশ মেনোপজ সোসাইটি তৈরি করার সময় বা এক ধরনের মানুষকে বোঝাতেও কষ্ট হয়েছে, মানে এই সোসাইটি কখন প্রতিষ্ঠা হলো, বা প্রতিষ্ঠা হবার পরে, বা কেনই বা একটু বাধা টাধা ছিল আর কি, কেন আসলে এই জিনিসটা? যেমন আমরা অ্যাডোলেসেন্সদের বেলাও দেখি,
যে তার পরিবারে একটা মেয়ে যখন মাসিক হয় এই কথাটি কাউকে বলা যাবে না। মা আর মেয়ে জানবে, মেয়ের যে এত কিছু প্রয়োজন সেটা ভাইও জানতে পারবে না, বাবাও জানতে পারবে না, কেউ জানতে পারবে না, একেবারে লুকায়িত থাকে। ঠিক তেমনি যখন মাসিক বন্ধ হয়ে গেল সেটা একটা মানসিক ধাক্কা যে মেয়েটা খাচ্ছে সেটা আবার সেখানে কাউকে বলা যাবে না যে এটা আবার মানুষের কাছে বলার কি আছে, মেয়ে যে মাসিক বন্ধ হয়ে গেল এখন থেকে আরেকটা জীবন শুরু হলো। তবে আমি একটি কথা যেটা বলছিলাম যে সেটা তো সমাজ গ্রহণ করা তো খুব কঠিন ব্যাপার হয়ই, আমাদের একটা সামাজিক কিছু মানে থাকে, দৃষ্টিভঙ্গি থাকে। তা আমার মনে হয় যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, বয়সটা আমরা ধরেই নেই যে 45 থেকে হবে, কিন্তু অনেক আগে থেকে কিন্তু তার পরিচর্যা করতে হবে। আমরা হঠাৎ করে কালকে থেকে মাসিক বন্ধ হয়ে গেছে, এই বছর থেকে আর হচ্ছে না, মেনোপজ বললাম, তখন থেকে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি, তাকে ক্যালসিয়াম দাও, তাকে এই দেখাও, এইটা খাবার বলা, এটা কিন্তু ঠিক না। আমার মনে হয় যে আমরা এখন থেকে ঠিক করে আসলে 35-এর পরের থেকেই যখন আস্তে আস্তে ডিম্বাণুগুলো কমে আসতে থাকে, তার শারীরিক পরিবর্তন কিন্তু তখন থেকেই হতে থাকে, কিন্তু আমরা খুব মূল্যই দিই না তাকে। ওই থেকেই কিন্তু শুরু করতে হবে যে তার আসলে তার ব্যায়াম, তার খাওয়া দাওয়া, পরিবারে তার কী অবস্থাটা হবে, তার চলাফেরাটা কেমন হবে, কি ক্যালসিয়াম খেতে হবে বা কি ভিটামিনটা খেতে হবে, বা খাদ্যের মধ্যে সবসময় আমরা যদি লিখি যে তুমি এই ক্যালসিয়ামটি খাবে, এখন এমন একজনকে দিলাম যার ডাল কেনার ক্ষমতা নাই, তাকে ওইভাবে তো আমরা দিতে পারি না। সেই জন্য তাকে খাদ্যাভ্যাসটা কী করতে হবে সেটিও যদি সেখানে বুঝিয়ে বলি তাহলে কিন্তু তখন থেকেই সে কিন্তু তার পরিচর্যাটা নিতে পারে এবং ধাক্কাটা তার কম আসে মানসিকভাবে। অবশ্যই তাকে একটা ক্যালসিয়ামটা আগে থেকে শুরু করতে হবে। আমি দেখি আজকাল আমরা যদি আমি আজকাল টেস্ট করাই না, বাংলাদেশে অনেক হাইয়েস্ট ডেফিসিয়েন্সি হচ্ছে ভিটামিন ডি, এবং এটা আমি একটা আমেরিকার একটা গবেষণা দেখেছিলাম, সেটা নাকি স্কিনের উপরও নির্ভর করে, যে আমাদের যে স্কিনটা আছে সেটাতে আমরা এত রোদ্রের আলো পাচ্ছে গ্রামে গঞ্জে মহিলারা, হাইয়েস্ট ডেফিসিয়েন্সি কম হচ্ছে, ওইটা কিরণটা নাকি ওই ভিটামিন ডি এটা পাস করে না। সেটা যাই হোক, সেটা আমাদের এখন প্রচুর পরিমাণে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে। তা আমরা যদি সেই সময় থেকে কোন কোন খাবারে সেটা পাওয়া যায় বলি, বা তাকে বলিও যে এক্সট্রা তুমি একটু ভিটামিন ডিটা খাও, এবং আমি আজকাল প্রেসক্রিপশনগুলো লিখেই দিই তুমি খাবে এইটা। ওই যে বন্ধ্যত্ব মেয়েদেরও দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বন্ধ্যত্ব মেয়েরা কিন্তু ভিটামিন ডির জন্য অভাবে বাচ্চা হচ্ছে না। তো এইটা আমাদের তখন থেকে খাওয়া শুরু করতে হবে। হঠাৎ 45 হয়ে গেলো, 50 হয়ে গেলো, একটা প্রেসক্রিপশন করলাম, তখন থেকে খেয়ে কিন্তু তার আর লাভ হচ্ছে না। কাজে বয়সটা আমরা চিন্তা করতে হবে যে ঠিক ওই বয়সে শুরু হলো, 1 বছর থেকে তার মাসিক বন্ধ হয়ে গেলে বলছে এবার তোমার মেনোপজ হয়ে গেছে, কিন্তু চিন্তা করতে হবে যে পরিবারের যে মহিলাটি আছেন তার জন্য কিন্তু ওই 35 থেকে আমরা শুরু করবো যে তার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, খাবারটা চেঞ্জ করতে হবে। তখন থেকে যদি পরিবার মানসিকভাবে নেয় তাহলে মেনোপজ শব্দটা ওয়েলকাম করার মানসিকতা থাকতে হবে দুপক্ষেরই। হ্যাঁ, তার পরিবার তাহলে ভয় মানে এই কথাটা বলতে আর লজ্জা পাবে না, যে কথাটা আমাদেরকে অনেক কষ্ট করে শুনতে হয়েছে যে মেনোপজ তোমার হয়ে গেছে, তুমি আমার মানুষের কাছে বলো কেন, এটা সেটা আগে থেকেই চিন্তা করে আসতে হবে। জি, ধন্যবাদ। অধ্যাপক নাসরিন, আপনার কাছে জানবো যে আপা যেমন বারবার বলছিলেন যে এই ধাপে এসে ক্যালসিয়াম দিচ্ছেন, ভিটামিন ডি দিচ্ছেন, এটি তো আসলে কোনো রোগ না সেই অর্থে, তাহলে কেন আমরা আসলে এই ওষুধের প্রসঙ্গ কেন আনছি বা এটি কেন দরকারি? এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলাই বাহুল্য যে আমরা কেন ক্যালসিয়াম দেব, কেন ভিটামিন ডি দেব। হ্যাঁ, মেনোপজ কিন্তু কোনো অসুস্থতা নয়, এটি একটি প্রাকৃতিক ইভেন্ট বা প্রাকৃতিক একটি পর্যায়ে একটা নারীর জীবনে। কিন্তু নারীর জীবনের প্রাকৃতিক পর্যায়ে এসে দেখা যায় যে অনেক কিছু ঘাটতি আছে, যেমন তার মনের কষ্ট আছে, আমরা বলেছি, তার শারীরিক পরিবর্তন হচ্ছে। তো সেই শারীরিক পরিবর্তন যাতে তার মেনোপজোত্তর জীবনটি খুব অর্থবহ, সুন্দর এবং সুস্থ থাকে, তার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে, যেটি ম্যাডাম বলছিলেন যে ঠিক মেনোপজে এসেই নয়, পূর্ববর্তী। তো যদি মেনোপজে এসেও তিনি আসেন, তাহলে আমাদের সকল নারীকে কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে যাপিত জীবনকে পরিবর্তন করতে হবে। আগের যে জীবনটা আমি পার করে এসেছি সেরকম যে নয়, যেমন খাবারের কথা ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন। আমার প্রান্তিক জনগোষ্ঠীর নারী রয়েছেন, শহরের নারী রয়েছেন, সকলের জন্য এক কথা যে তার খাবারটির দিকে তার নজর দিতে হবে, 1। 2 নম্বর তার চলাচল, মুভমেন্ট, এগুলো করতে হবে। আমরা কিন্তু একদম ব্যায়াম করি না, কিন্তু আমাদের দেশের সবচেয়ে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। আমাদের দেশের নারীদের সবচেয়ে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হয়ে থাকে। সমীক্ষায় দেখা গেছে 3 জন নারীর 50 বছর ঊর্ধ্বে 1 জনের হাড় ক্ষয় হয়েছে, এবং হাড় ক্ষয় পরিণত হচ্ছে হাড় ভেঙে যাওয়া, এবং সেটি যে কি কষ্টের, চিন্তার বাইরে। সুতরাং হাড় ক্ষয়কে প্রতিরোধ করলেই কিন্তু ফ্র্যাকচার প্রতিরোধ করা যাবে। ক্যালসিয়াম, ভিটামিন ডি, আমি একটু ইন্টারাক্ট করি, মানে যে কথাটা শুভ জানতে চাচ্ছে যে কেন আমরা ওষুধগুলো দিতে, হরমোন ওই যে শরীরে আমার যখন জীবন শুরু হলো কৈশোরের সময় যে ওয়েস্ট্রোজেন, প্রোজেস্টেরন যে হরমোনটা ছিল, সেইটি কিন্তু এখানে একেবারে আস্তে আস্তে ওই হরমোনটাই কিন্তু আমাকে যে এই হাড়ের ক্ষমতাটা বাড়ায়, মানে এক অর্থে ওইটার একটা রিপ্লেসমেন্ট, যে ওইটা রিপ্লেসমেন্ট খাবার দিয়ে, মানে ওই হরমোনটাই মেইনলি তাই।
সেটাই তো বলতে এখন যাচ্ছিল, হ্যাঁ। যেহেতু হাড় ক্ষয় হচ্ছে আমরা ক্যালসিয়াম বিরতির থেকে ফিরে আমি আবার বাকি কথা বলছি। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে জানতে চাইবো যে যাদের অপরিপক্ক বয়সে মেনোপজ হয়ে যাচ্ছে, এটির সঙ্গে আবার বন্ধ্যাত্ব জড়িয়ে যাচ্ছে কিনা কোনো না কোনোভাবে? এটার সাথে বন্ধ্যাত্বের একটা সম্পর্ক আছে। প্রথমত মেনোপজে যারা চলে যান, অনেক সময় এখন জানেন যে ক্যারিয়ারের জন্য মেয়েদের বিয়ে করতেও একটু দেরি হয়ে যাচ্ছে। তো অনেকে জিজ্ঞেস করেন যে আমি তো মেনোপজে চলে গেছি, এখন আমার প্রেগনেন্সি হবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন। অর্থাৎ মেনোপজে যদি কেউ চলে যান, সেখান থেকে আসলে ন্যাচারাল প্রেগনেন্সি হওয়ার চান্স তার থাকছে না। এখন অপরিপক্ক অবস্থায় দুটো জিনিস হয়, একটা হচ্ছে ওভারি কম কাজ করা শুরু করে দিয়েছে, তার যে পাওয়ার, যে স্ট্রেংথ নিয়ে কাজ করা দরকার ছিল তিনি করতে পারছেন না। আরেকটা হচ্ছে যে অপরিপক্ক হয়ে উনি একেবারে মেনোপজে চলে গেছেন। কেউ যদি অপরিপক্ক অবস্থায় একেবারে মেনোপজে চলে যান, তার আসলে প্রেগনেন্সি হওয়ার চান্সটা একেবারেই নেই। কিন্তু যার ওভারি দুর্বল হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, কাজ করতে পারছে না, ইনসাফিসিয়েন্সি, তার ডিম্বাণুর ক্ষমতা যেটি হয়তো 2 বা 2-এর উপরে থাকার কথা, সেটি হয়তো 1-এরও নিচে নেমে গেছে বা 0.5-এর কাছাকাছি বা আরও কম, সেখানে আমরা অনেক ধরনের ওষুধ অ্যাপ্লাই করে, কিছু চিকিৎসা দিয়ে, কিংবা শেষ ভরসা হিসেবে টেস্ট টিউব বেবিকে ডেকে নিয়ে আমরা হয়তো প্রেগনেন্সির একটা চেষ্টা করতে পারি। আরেকটি জায়গা অপশন থাকে, যেটি বাংলাদেশের কালচারাল পয়েন্ট অফ ভিউ এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে আমরা ঠিক সমন্বয়ের জায়গাটিতে সিদ্ধান্ত নিতে পারিনি, সেটি হচ্ছে ওভাম ডোনেশন। এটা আমাদের পার্শ্ববর্তী দেশে আছে। ওখানে যদি কেউ অপরিপক্ক অবস্থায় মেনোপজে চলে যান, তিনি অন্য কারো ডিম্বাণু ধার করে নিয়ে প্রেগনেন্সি ট্রাই হয়তো করতে পারেন, সেটি আমাদের দেশে নয়। অতএব সেই অপশনটি নিয়ে অনেকেই প্রশ্ন রাখেন। আমরা আমাদের দেশের কালচার, আইন এবং আমাদের ধর্মীয়তা, সেই জায়গাটিতে আসলে এটিকে সাপোর্ট করে কথা বলতে পারি না। আমি একটু কথা বলি এখানে। আচ্ছা, সেই মেয়েটি যদি অপরিপক্ক বয়সে হলো, সে যদি চায় যে আমি চাই আমার লাইফটাকে ওইরকম রাখতে, তুমি কি অ্যালাউ করবে তাকে? সে যদি চায় যে আমি পিল খেয়ে আমি একটু মাসিকটাকে কন্টিনিউ করে চলে যাব, সেটাকে আমরা অ্যালাউ করতে পারি কিনা? সেটি তো ম্যাডাম তাকে অ্যালাউ করাই যায়, কিন্তু প্রেগন্যান্সিটা তার কাছ থেকে বের করে নিয়ে আসাটা আসলে অনেক চ্যালেঞ্জিং। সেটি হয়তো প্রেগন্যান্সি না হলো, কিন্তু সে চায় যে আমার এখন 41, আমি তো আরো অনেক বছর থাকতে পারি, আমার যদি মাসিকটা হতো তাহলে বোধহয় আমি ভালো থাকতাম, বা হাজবেন্ডের কাছে বা পরিবারের কাছে মনে করে যে আমি একটা মহিলা, একটা ভরসার জায়গা তৈরি করা, সেটা আমরা দেয়া যেতে পারে। অবশ্যই হরমোন দিয়ে উইথড্রল ব্লিডিং, যেটাকে আমরা রেগুলার সে হরমোনটা খেতে পারে। আরেকটি কথা, যে অনেক সময় কিন্তু যে মেনোপজ হচ্ছে সময়টাতে তারা খুব ভয় পায় যে নাতির সামনে আবার আমি কনসিভ করে যাব কিনা। সেখানেও কিন্তু একটা কন্ট্রাসেপটিভ কি খাবে সে? অনেক মহিলাই কিন্তু আসেন, তার বয়স এখন ধরো 42-44, তুমি কি মনে করো যে সেখানে আমাদের কিছু কন্ট্রাসেপটিভ দেওয়া যেতে পারে? সেখানে একটা কাউন্সেলিং অবশ্যই দরকার আছে, কারণ এরকমও তো আপনারা পেয়েছেন যে এই বয়সে হয়তো আমরা কি অ্যালাউ করব কিনা তাকে কন্ট্রাসেপ্টিভ গ্রহণ করা? অবশ্যই, যেটি তার বয়স এবং তার শারীরিক যোগ্যতার সাথে খাপ খেয়ে যায় হরমোন। সেই ক্ষেত্রে আমরা একটু লো ডোজে যেগুলো আছে এবং যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কম, খুব প্রবলেম আমাদের ছিল, তাদেরকে কিন্তু অ্যালাউ করতে হবে, কারণ না হলে অনেক সময় তারা খুব মানসিক দুশ্চিন্তায় চলে যায়। ধন্যবাদ অধ্যাপক নাসরিন। আপনার কাছে আগের বিষয়টি আরো বিস্তারিতভাবে জানতে চাই যে ওষুধ আসলে কোন ধরনের ওষুধগুলো আসলে আমরা এই সময় এসে দিব এবং এটা কেন দিব? জি, আমি দুটো জিনিস বলেছিলাম, যে যাপিত জীবনটি পরিবর্তন করতে হবে, যেমন লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমি ম্যাডামের সাথে একমত যে খাবারের যে পরিবর্তনটি করতে হবে, চলাচল, এক্সারসাইজ করতে হবে, এ দুটোর কিন্তু কোনো বিকল্প নেই। আর মেডিসিন কি দেব বা ওষুধ কি দেওয়া যায়, ক্যালসিয়াম, ভিটামিন ডির কথা আমরা সকলেই একত্রে বলেছি। আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা এসেছে, শারমিন যেটা বলেছে যে অবশ্যই আমরা পেরিমেনোপজ কন্ট্রাসেপটিভ দেব, যেটা ম্যাডাম প্রশ্ন তুলেছিল। কেননা ওই সময় তারা খুব বিভ্রান্ত থাকে, হয়তো মাসিকটা বন্ধ আছে 6 মাস 3 মাস, ভাবছেন তার জীবনে হয়তো আর সন্তান হবে না, কিন্তু ওই মুহূর্তে যারা ঘরে তার মেয়েটি বড় হয়ে গেছে, ছেলেটি বড় হয়ে গেছে, তাদের বিয়ে হয়েছে, হঠাৎ করে তিনি একটা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি যদি হয়ে যায়, বিব্রতর একদম চরম সীমানায় পৌঁছে যায়। সুতরাং এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট, পেরিমেনোপজ, ফ্যামিলি প্ল্যানিং বা কন্ট্রাসেপটিভকে আমাদের দিতে হবে। এবার আসছি আমি হরমোনের কথায়, যেটি অত্যন্ত সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে, ইট ইজ বার্নিং ইস্যু অ্যাকচুয়ালি। তো এই যে মহিলাদের যারা সিমটমস রয়েছে, উপসর্গ রয়েছে, যাদের খুব কষ্ট হচ্ছে, যে কষ্টগুলো আমরা প্রথম দিয়েই শুরু করেছিলাম, খুব গরম লাগছে, ঘেমে যাচ্ছে, মনটি খারাপ লাগছে, সব কিছু ভুলে যাচ্ছে, স্বামীর সঙ্গে সহবাস করতে কষ্ট হচ্ছে, তাদের হাড়ের ব্যথা হচ্ছে প্রচণ্ড, তাদের নিজেকে কোপ করতে কষ্ট হচ্ছে, তখন কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে
হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা মেনোপজ হরমোন, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ আছে। এবং আমরা দেখেছি যে আমাদের ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটির সমীক্ষায় যে আবহমান কাল ধরে মেনোপজ কিন্তু অবহেলিত হয়ে রয়েছে, কিন্তু এখন সময় এসেছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা মেনোপজ হরমোন দিতে, কেননা এটি তার জীবনযাত্রাকে মানোন্নয়ন করছে, মানে কোয়ালিটি অফ লাইফ তাকে ইমপ্রুভ করছে। এই থেরাপি তো বাংলাদেশের যারা ওষুধ তৈরি করছেন তারাই তো আসলে নিয়ে আসছেন, তারা অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ রাখছেন এবং খুব চমৎকার মেডিসিন আনছেন যেগুলো খুব সেফার কোয়ালিটি, আই মিন খুব ভালো। মানে এটি দেয়ার আগের অবস্থার পরের অবস্থাটা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটি কিন্তু আমার একটা সমীক্ষা রয়েছে, আমি মেনোপজ সোসাইটিতে পাবলিশ করেছিলাম। সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে খুব গরম লাগছে, ধরুন হট ফ্ল্যাশেস, যেটি সবচেয়ে কমন, সেই নারীটিকে আমরা অল্টারনেটিভ জিনিস দিচ্ছি, গাবাপেন্টিন দিচ্ছি, সাথে আমরা দিচ্ছি আরেকটা হরমোন বা নন হরমোন ব্ল্যাক কোষ দিচ্ছি, আমাদের দেশে আছে। এবং আমি তখন তাকে মেনোপজ হরমোন থেরাপি দিয়েছি। বাইরে তো অনেক সমীক্ষা রয়েছে, আমি দেখতে চেয়েছি আমাদের দেশে আমাদের নারীরা কেমন রেসপন্ড করেন। দেখা গেছে যে মেনোপজ হরমোন থেরাপি যাদের দিয়েছি তাদের যে ইমপ্রুভমেন্ট অসম্ভব ভালো, এবং দে আর ডুইং দেয়ার লাইফ ভেরি হ্যাপিলি। সুতরাং মেনোপজ হরমোন থেরাপির যথেষ্ট গুরুত্ব রয়েছে আমাদের পার্সপেক্টিভেও। বাইরে যারা ইউরোপিয়ান কান্ট্রি দে আর ডুইং দেয়ার ওন রিসার্চ, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যে প্রান্তিক নারীরা রয়েছেন, শহুরে নারীরা রয়েছেন, তাদেরও মেনোপজ হরমোন থেরাপির প্রয়োজন রয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেখানে তারা অত্যন্ত কষ্ট পাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার শারমিন আব্বাসী, একটি প্রশ্ন এসেই যায় যে আপনি যেমন বলছিলেন যে এটিকে একটু ওই সময়সীমাটা একটু বাড়ানো কমানো যায় নানা মাধ্যমে, কিন্তু এটা কতদিন পর্যন্ত বাড়ানো যাবে বা আসলে বাড়িয়ে কোনো লাভ আছে কিনা? আসলে যেটা হলো যে যত দেরিতে এসে তার লাইফের এই পর্বটায় যাবে, সেটিকে আমাদের নারীরা আসলে মনে করেন যে একটু দেরিতেই ক্রাইসিসে গেলাম, কারণ এখনো কিন্তু এটা কত দূর পর্যন্ত যায়, মানে যত মেকানিজমই আছে সেটা আপনাদের হাতে যতটুকু আছে। আসলে খুব লম্বা সময় আমরা হরমোন দিতে চাই না। ধরুন যে আপনাকে তো হরমোন দিতে হচ্ছে, আবার হচ্ছে ইউটেরাসের এক ধরনের কর্মক্ষমতা বাড়াতে হচ্ছে, এটা আর্টিফিশিয়ালি কিন্তু কমপ্লিটলি। দেন আপনি আবার উইথড্র করছেন, তিনি হয়তো আবার তার ব্লিডিং এ যাচ্ছেন। এটিকে প্রয়োজন অনুযায়ী আপনি হয়তো এগোতে পারেন, বা তার কাউন্সেলিং এর উপর তিনি আসলে কি চান, কতদিন চান, বা যদি মাসিকটা বন্ধ এটি তাকে ডিক্লেয়ারই করতে হয়, তিনি এবং তার পরিবার আসলে বিষয়টিকে কিভাবে নিচ্ছেন সবকিছু বিবেচনা করে। তবে অবশ্যই এটি খুব একটা লম্বা সময় নয়, কিছুটা সাময়িক সময়ের জন্য হয়তো তাকে এই ধরনের প্রেসক্রিপশনগুলো আমরা করতে পারি। আচ্ছা, এটার খরচের প্রসঙ্গে আপনার কাছে আসবো, তার আগে আমি একটু অধ্যাপক রওশন আরা বেগম আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে আপনি দেখবেন যে এখন কোনো বড় হাসপাতালে, কর্পোরেট হাসপাতাল বা সরকারির কোথাও সিনিয়র সিটিজেন শব্দটা আমরা একটু দেখি, আমরা কিন্তু তাকাই বা দেখি যে একটু অন্যরকম কেয়ার হচ্ছে, মানে জেরিয়াট্রিক সেবা যেভাবে বলি না কেন। মেনোপজ এই শব্দটি আবার হাসপাতালে আমরা এইভাবে দেখি না, কিন্তু গল্প কিন্তু ওই একই রকম। মানে এটিকে ব্র্যান্ডিং অন্যভাবে আসলে করা যায় কিনা, এই শব্দটাকেও কোনোভাবে একটু টুইস্টিং করা যায় কিনা, বা আমাদের হাসপাতালগুলো বা আমাদের চিকিৎসকরা মানে এই নারীদের সেবা দেওয়ার ক্ষেত্রে প্রস্তুত কিনা? অবশ্যই প্রস্তুত, কারণ আমরা মনে করি যে 2005 সাল থেকে আমরা কথাটি নিয়ে এসেছি। তা আমাদের এখন মানে সবাই না পারলেও বহু জায়গায় আমরা কিন্তু মেনোপজ ক্লিনিক তৈরি করেছি, যে ওখানে মেনোপজের এরকম আমাদের এই বিএসএম এর মধ্যে অলরেডি আছে, ওজিএসবিতে আছে, ঢাকা মেডিকেল কলেজেও একটা জায়গা তৈরি করা হয়েছে, সেখানে আছে। বাইরেও কিন্তু আমরা বলেছি যে একটা গাইনোকোলজি ডিপার্টমেন্টের একটা কর্নার তোমরা নাও, একটু সময় দাও, একজনকে দিয়ে বলো, এবং ওরা যে ধরনের বাংলায় তৈরি করা আছে লিফলেটগুলো, যে শুরু কখন থেকে হবে, কি খাবে, কি করবে, এগুলো নিয়ে হচ্ছে। আমার মনে হয় কর্পোরেট হসপিটালগুলোতেও আমাদের কিন্তু মেনোপজ সোসাইটির বিশাল দায়িত্ব এটা নিয়ে আরেকটু ভোকাল হওয়া, এবং এই মিডিয়াগুলোকে একটু ভোকাল হতে হবে, কারণ মিডিয়া থেকে কিন্তু জানতে পারবে আসলে এটা একটা পার্ট অফ দ্য লাইফ, একটা থাকবে একটা। আমার মনে হয় এটা খুব, আমরা ঠিক বললাম যে সামাজিক যে একটা প্রতিবন্ধকতা, একটা মহিলা নিজেকে কিন্তু খুব বলতে চান না যে আমি মেনোপজ, যেহেতু তার সব পরিবর্তন হচ্ছে, কিন্তু এখন কিন্তু আমি দেখি যে অনেকেই কিন্তু এসে নিজের কথাই বলেন যে আমি বয়সের আমার একটা চেঞ্জ হচ্ছে, আসলে আমার এটা হলো কিনা। তবে আমি একটা যেটা কথা শারমিনকে বলছিলাম, এইটা কিন্তু লম্বা সময় ধরে রাখতে চাই, যে অনেকে আমার কাছে আসে, আমি কিন্তু কিছু হরমোন টেস্ট করাই, যে তোমার কিন্তু ডিমের যে হরমোন আর দিলেও আমার হবে কি না তুমি দেখো,
এটা টেস্ট করে দেখে যে বেশ তোমার অনেক বেশি হয়েছে, তখন আমি বলি যে তুমি যদি এখানে আমরা আরও দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু অন্যদিকে টার্ন নিতে পারে। তখন সে কিন্তু কাউন্সিলিং করলে সে আস্তে আস্তে সেটাকে অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, অনেকেই চায় তো যে আমার মাসিকটা চলুক দীর্ঘ সময় ধরে, কিন্তু কতক্ষণ আমরা পারবো? তো সেজন্য আমরা কিছু কিছু হরমোন টেস্ট করি, যেগুলো করে আমরা দেখাতে পারি। আর যেটা বলছে যে সিনিয়র সিটিজেনদের জন্য যে কিছু লেখা থাকে, সবারই কিন্তু একটা চেক আপের একটা লিস্ট করে দেয় ওরা। আমার মনে হয় মেনোপজ সোসাইটিতে আমরা কিন্তু একটা চেক আপের জন্য কি কি পরীক্ষা করানো লাগবে করেছেন না করবেন? আমরা করেছি অনেক আগে থেকে, এবং গ্রামে গঞ্জে গিয়ে সামান্য শরীর শারীরিক যে একটা সিম্পল ব্লাড টেস্ট থেকে শুরু করে, তারপর যে থাইরয়েডের যে একটা পরিবর্তন হচ্ছে, তার লিভার ফাংশনটা কেমন হচ্ছে, কিডনি ফাংশনটা তার ঠিক আছে কিনা, তার হাড়ের যে কতগুলো জিনিস থাকে যেগুলো আমরা দেখবো, যে এটা দেখে হাড়ের ক্ষয় কতটা হচ্ছে, একেবারেই ক্ষয়ে গেছে কিনা, বা কতটা হলে সে আরও ভালো করতে পারবে, সেটা আমরা দেখে। এবং আমরা বিএমজি বলি, বোন মাস ডেন্সিটি কতটা, সেটা কিন্তু আমরা ক্যাম্প করে করে বহু জায়গায় কোম্পানির আমাদেরকে হেল্প করেছে, গভর্নমেন্টও হেল্প করেছেন যে এইসব সেন্টারগুলো আমরা দিতে পারি। তো এইটা মনে হয় আর একটু জোরে সোরে কথাগুলো আনতে হবে, যে এটা আমরা যেটা দিয়ে আমরা সারা বাংলাদেশে এখন সবচেয়ে হাইয়েস্ট ডেথ হচ্ছে যে মাতৃমৃত্যুর চেয়েও ক্যান্সারে, জরায়ুর মুখের ক্যান্সার, সেটার জন্য আমরা ভ্যাকসিন নিয়ে আসতে পেরেছি এবং সেটা ইপিআই প্রোগ্রামে যেতে চেষ্টা করছি। ঠিক সেই রকমই আমরা, যেহেতু যিনি মেনোপজে যাচ্ছেন, তার জীবনের একটা দীর্ঘ সময় তিনি পরিবার, সমাজ, রাষ্ট্রকে দিচ্ছেন, বিশাল বিশাল কাজে যারা আজকাল বড় বড় পোস্টে আছেন, ম্যাক্সিমাম মহিলারা তারা কিন্তু মেনোপজ, তারা আরও ভালো দিতে পারবেন যদি এটা আমরা সবাই মিলে এগিয়ে এসে কথাটা বলতে পারি। তা আমার মনে হয় এটা একটা দেয়ালে পিঠ ঠেকানোর মতো অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি, যেটা বলার কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই। আমরা যেন বলতে পারি যে নারীর জীবনে একটা বিউটিফুল টাইম, ওয়ান্ডারফুল টাইম এবং খুব ইম্পর্টেন্ট টাইম। এ নিয়ে যদি আমরা আসি এবং কথাগুলো বলি যে আজকে থেকেই না, এটা মহিলার আরও জীবনের অনেক আগে থেকেই 35 থেকে শুরু করি আমরা বলতে থাকি যে সেই চিকিৎসাগুলো, টেস্টগুলো করো, দেখো তুমি কোন পর্যায়ে যাচ্ছ, খাওয়াটা তোমার কেমন হবে। আমরা এইচআরটিও যেটা বললো যে এটা খুব এসেনশিয়াল, আমি মনে করি এসেনশিয়াল, কিন্তু সবাইকে আমরা তো দিতে পারবো না। সেটার জন্য যদি অল্টারনেট, আজকাল কিন্তু কমপ্লিমেন্টারি, যেটা তোমরা নিয়ে এসছো ক্যাম্প কথাটা, কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন আমরা আরও কিছু দিতে পারে কিনা, অল্টারনেটিভ কিছু, একেবারে শুধু এইচআরটি আমাকে দিতে হবে তেমন না করে কিছু আরও সাবস্টিটিউট কিছু মেডিসিন, সেটা যদি আমরা কোম্পানিদেরকেও বলি, গভর্নমেন্টকেও বলি, আমরাও চেষ্টা করি খাবারটার মধ্যে কীভাবে নিউট্রিশনিস্টকে বলতে পারি যে তুমি কোন কোন খাবারটা হলে ওই হরমোনের রিপ্লেসমেন্টটা হতে পারে। যেমন অনেকে আমরা বলি ফাইটোস্ট্রোজেন একটা হরমোন দিতে হয়, স্ট্রোজেন দিতে হবে। আমি দেখি খাবারের মধ্যে যদি কাঁচা পেঁপে থেকে শুরু করে ঝুঁকিনি, যেটা আমাদের দেশে ধুন্দুল পাওয়া যায়, বা শাক পাওয়া, এগুলো যদি বলি যেগুলো আস্তে আস্তে তোমরা খাও, এটার মধ্যে কিন্তু অনেক হরমোন রয়েছে, সেগুলো কিন্তু আমরা মনে হয় একটা গবেষণাও করা যেতে পারে যে আমরা কীভাবে এই মহিলাকে অত দামি হরমোনটা, যেটা খুবই এসেনশিয়ালও বললো, সেটি না দিতে পারলে তাকে জন্য আমরা এটা দিতে পারি। যার যে পারবে, এবং আমি মনে করি যদি হরমোন এসেনশিয়ালি হয়, সেটিকেও কিন্তু আমাদের জীবনের গ্রহণ করার ক্ষেত্রে আরও কম মূল্যে দেওয়া যায় কিনা, সেগুলো একটু চিন্তা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক নাসরিন, আপনার কাছে জানবো যে এটির দাম তো আমরা সরাসরি আপনার কাছে জিজ্ঞেস করছি না, এটি আসলে কতটা ব্যয়বহুল, বা এটি নেয়ার প্রবণতা কেমন বাড়ছে মানুষের ভিতরে? হ্যাঁ, এটি তো আমাদের অর্থনৈতিক অবস্থা চিন্তা করলে দেখা যায় যে কম্পারেটিভলি, তুলনামূলকভাবে এমএইচটি বা হরমোন থেরাপির মূল্যটা একটু বেশি। কিন্তু আমি তো জীবন ডোজ নাকি অনেকবার, এটা অনেকদিন ধরুন এটা ভ্যারিয়েশন আছে ডোজেস, প্রতিদিন হয়তো খাচ্ছি আমরা, তো একটি নারীকে কতদিন দেব? সাধারণত একটা সেফার রেঞ্জে আমরা 2 থেকে 5 বছর দিতে পারি। 5 বছর পরে তারা লাগে না আসলে, এবং অনেক আছে এর ভেতরে ভালো হয়ে যাচ্ছেন, দে আর ফিলিং ভেরি গুড, তখন ইউ ক্যান স্টপ ইট। তো এখন যেটা বলতে চাইছিলাম যে জীবনের মান উন্নয়নটি সবচেয়ে বড় জিনিস। একটি মানুষ, একটি মহিলা তার পরবর্তী মেনোপজ পরবর্তী জীবনটি সুন্দর করবার জন্য আমাদের যা যা প্রয়োজন তাকে দিতে হবে। যদি তিনি অর্থনৈতিকভাবে সক্ষম হন, সেটি একটি বিষয়। অর্থনৈতিকভাবে সক্ষম হবে, ম্যাডাম এটি কথা বলেছেন যে আমাদের সহায়তা লাগবে, সরকারের পৃষ্ঠপোষকতা লাগবে। কেন মেনোপজ হরমোন থেরাপিটাই সবার তো কেনার সামর্থ্য নেই, কিন্তু সরকার যদি এগিয়ে আসেন, যেমন ক্যান্সার ড্রাগসে আমাদের সরকার কিন্তু অনেক ছাড় দিচ্ছেন, তেমনি মেনোপজ হরমোন থেরাপি আমাদের অনেক ফার্মাসিউটিক্যালস এগিয়ে এসেছেন, তাদের সাধুবাদ জানাবো, কিন্তু সরকারকে পৃষ্ঠপোষকতা করতে হবে। তারটা কি দেওয়া যেতে পারে কিনা, যেটা আমরা যদি কম মূল্যে একবার দিয়ে অনেক দেওয়ার, স্কিনে যেটা লাগানো হয় প্যাচ, যেটা শুনেছিলাম, সেটা কি তুমি মনে করো যে আমাদের দেশে এরকম আমরা প্যাচ খুব এটা গ্রহণ করার মতো? ম্যাডাম, এটা আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আমাদের হিউমিডিটি অনেক বেশি, তো প্যাচটি খুব সুন্দর করে কাজে লাগছে না। তবে নতুন একটি কোম্পানি স্প্রে দিয়েছে,
দ্যাট ইজ ভেরি গুড ম্যাডাম। ওই যদি আমরা স্প্রেটা সরকার যদি কমিয়ে দিতে পারেন তাহলে আমাদের প্রান্তিক নারীরাও এটা নিতে লম্বা পারেন। সময় জি, খেতে জি, হবে আবার প্রান্তিক নারীরাও নিতে পারেন। তো সুতরাং মান উন্নয়নের জন্য মেনোপজ হরমোন থেরাপি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আমার আজকে এখন টিভি এত সুন্দর একটা আয়োজন করেছে, সরকারের কাছে আবেদন থাকবে এখন টিভির মাধ্যমে যে তিনি যদি আমাদের ফার্মাসিউটিক্যালকে পৃষ্ঠপোষকতা করেন এবং হরমোনের দামটি কমিয়ে দেন। ধন্যবাদ। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে জানবো যে এটি কি আসলে সব চিকিৎসকই দিতে পারেন কিনা? এরকম তো কোনো জটিলতা বা কিছু নেই তো, জাস্ট খালি প্রেসক্রাইব করা? একটা অংশ পর্যন্ত জেনারেল ফিজিশিয়ান যারা সবকিছু নিয়ে কাজ করেন তারা দিতে পারেন, কিন্তু বিশেষত মেনোপজের যে হরমোনাল সাপোর্টটা এটা কিন্তু একটু গাইনোকোলজিস্টের কাছে আসতে হবে যারা এই বিষয়ে জ্ঞান রাখেন। এবং এর সাথে কিন্তু গাইনোকোলজিক্যাল আরও কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ধরুন ব্রেস্ট এক্সামিনেশন করে দেখাই হরমোনটি দেওয়ার আগে, বা অনেকের ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ব্রেস্ট ক্যান্সার আছে, তাদেরকে এই ধরনের হরমোন এই বয়সে আমরা দিতে পারবো কিনা, এবং জরায়ুর মুখটা দেখে নেওয়া, জরায়ুর মুখের রসটা নিয়ে পরীক্ষা করে দেখা, যাদের হার্ট ডিজিজের হিস্ট্রি আছে ফ্যামিলিতে। তার মানে আমাদের কিন্তু যেটা হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা ম্যাডাম যেটিকে এমএইচটি বললেন, সেটি দিতে গেলে কিন্তু একজন বিশেষজ্ঞের কাছে ডক্টর সাহেব একটু সাপ্লিমেন্ট করব। আচ্ছা, WHO কিন্তু এটি নিয়ে অনেক কাজ করছেন এবং তারা মনে করছেন যে গাইনোকোলজিস্ট বা বিশেষজ্ঞ ডক্টর তো সব জায়গায় নেই, অথচ প্রান্তিক জনগোষ্ঠীতে আমাদের এই মেনোপজ হরমোন থেরাপির প্রয়োজন হতে পারে। সুতরাং তারা জিপিকে ট্রেনিং করছেন। এবং তুমি যেটি সুন্দর করে বললে যে ইতিহাসটা নিতে হবে, কন্ট্রাইন্ডিকেশন যেখানে একদম হরমোন দেওয়া যায় সেটি জানলেই কিন্তু তারা মূলত দিতে পারেন। হ্যাঁ, যদি খুব অসুখ বিসুখ থাকে তখন রেফার করবে। আরেকটি যেটি যে সরকারি পর্যায়ে ওভার দ্য কাউন্টারে কেন এটিকে আমরা দিতে পারবো না, সেটাও একটা নীতিমালার মধ্যে আসতে পারে। এবং দেশের বাইরে কিন্তু তারা ডোর টু ডোর নক করে যে এইখানে মেনোপজ বয়সে কেউ আছে কিনা, তাদেরকে কিন্তু ফর্মাল একটা লেটার পাঠায় তারা যে আপনারা এই এক্সামিনগুলোর জন্য আসুন এবং মেনোপোজে আপনাদের যে সাপোর্টটি দরকার বা কাউন্সেলিং দরকার আমরা সেটির জন্য প্রস্তুত আছি। তো আমার কাছে মনে হয় যে একটু ডোর টু ডোর পৌঁছানোর এখন সময় চলে এসেছে বাংলাদেশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। অধ্যাপক রওশনারা বেগম, যেটি ডাক্তার শারমিন আব্বাসী বলছিলেন যে বিদেশে দেখা যায় যে একটু নক করছে দরজায় বা খোঁজ নিচ্ছে, মানে এরকম জায়গাতে তো আমরা এখনো আসিনি, কিন্তু সরকারের সঙ্গে আপনারা এই মেনোপজের ইস্যু নিয়ে থেরাপি বা অন্যান্য যে কোনো ইস্যুতে কতটুকু আলোচনায় গিয়েছেন? খুব একটা যাওয়া হয়নি। আমার মনে হয় যে এইটি একটি সময় হয়ে এসছে। এখন হয়তো আমরা সেটাকে যে রাষ্ট্রীয় পর্যায়ে যে এই বয়সে মহিলারা কাজ করছেন, যে তার মানে একটা অবদান রাখছেন, সেটিকেই নক করে বলতে হবে। আমার মনে হয় মেনোপজ সোসাইটি শুধু না, এটা সবারই যারা চিকিৎসক সমাজ আছেন। আজকে কিন্তু অনেক জেরিয়েটিক সোসাইটির মতো অনেকে নিয়ে আসছেন যে আমরা কথা বলবো, এবং দেখবেন যে সামাজিক মাধ্যমে সিনিয়র সিটিজেনদের বিশাল বিশাল কথাবার্তা আসছে, তারা পোস্ট করছেন নানা কথায়, অনেকে কিন্তু অনেক কথা বলছেন, কিন্তু বহিরাতের কথাগুলো আমি সব পড়ি, কিন্তু কখনোই তারা এই জিনিসগুলো নিয়ে আসেন নাই। তারা পিকনিকে যাচ্ছেন, বসছেন, আলোচনা করছেন মানসিক পরিবর্তন। সিনিয়র সিটিজেন শব্দটাতে আমরা মানে মোটামুটি পুরুষকেই দেখি, পুরুষকেই মনে করি, কিন্তু সিনিয়র সিটিজেনের মধ্যে যে মহিলারা এসেছেন সেটা আমাদেরই উচিত। যেটা তারা লিখছেন, এটা আমি মনে হয় জিনাতকে বলবো, শেষ মহাসচিব এটার সোসাইটির, তাদের উচিত, কিন্তু আমাদের সবারই উচিত, আমরা কারণ আমরা তো ফাউন্ডার এটার মধ্যে ছিলাম, তো প্রত্যেকেরই উচিত কিন্তু প্রত্যেক জায়গা থেকে আমাদেরকে এটা নক করা, বলা, এবং ঘন ঘন করে বলা, যে ওয়ার্কশপ করা, বিভিন্ন জায়গায় যাওয়া, প্রান্তিক পর্যায়ে যদি আমরা এই যে কলেজগুলো হয়েছে, হসপিটালগুলো আছে বা যে ক্লিনিকগুলো আছে, সেখানেও যদি বলি যে ওখানে কিন্তু আসে, এবং আমি দেখি প্রচুর মহিলারা আসেন, এবং খুব দুঃখ লাগে যে তারা মানে শক্ত হয়ে কাজ করছেন, এখন একটু বাঁকা হয়ে যাচ্ছেন, মিল বলেন যে আমার খুব কষ্ট হচ্ছে পড়তে, তাকে এই বয়সেও কিন্তু বালতিতে পানি তুলতে হচ্ছে কুয়া থেকে বা চাপ দিতে হচ্ছে। তো এইটা আমার মনে হয় যে একটা বিশাল মানে হাই টাইম বলতে গেলে একবারে আমাদের মনে হয় এখনই বলা উচিত। এবং ম্যাডামের সাথে একটু সাপ্লিমেন্ট করব। মেনোপজ সোসাইটি যতবার অনেক সেমিনার করেছেন, বৈজ্ঞানিক সম্মানে অনেক সেমিনার করেছি আমরা, সেখানে আমরা সরকারের লোককে দাওয়াত দিয়েছি, নেমন্তন্ন করেছি, তারা এসেছেন, এবং তাদেরকে বারবার করে তুলে ধরেছি যে মেনোপজের জন্য একটি কর্নার দরকার, বিশেষ সহায়তা দরকার। কিন্তু আমরা এত বছরও কিন্তু তাদের কোনো রেসপন্স পাইনি। দ্যাট ইজ আমি একদম বাধ্য হয়ে বলছি যেন অবহেলায় তারা দেখছেন। অবশ্য উনি আমাদের সরকার পক্ষ থেকে বলেছেন তারা বিধবা ভাতা দিয়েছেন, বিধবা ভাতা দিচ্ছেন, তারপরে যারা তাদের কিছু দু একটা ইনস্টিটিউট আছে খুবই কম, সেখানে বিরুদ্ধদের আলাদা করে সেবা দিচ্ছেন, কিন্তু মেনোপজকে নিয়ে তারা কখনোই চিন্তা ভাবনা করছেন না, এবং ওপিতেও এটা নেই।
মানে এই আলোচনা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে খুব সংক্ষেপে আপনার কাছে জানবো। এখন আসলে এই যে বারবার হচ্ছে প্রত্যেকের কাছে তথ্যগুলো পৌঁছানো, প্রয়োজনীয়তা পৌঁছানো এবং ইন্টারন্যাশনাল এভিডেন্সগুলো পৌঁছানো, কারণ আমরা তো উন্নত বিশ্বের উন্নত দেশগুলোর সাথে নিজেদেরকে কম্পেয়ার করার পর্যায়ে নিতে চাই। যদি সেটাকে নিতে চাই, আপনি দেখুন একটা বড় অংশ কিন্তু তারা এখনো সার্ভিস দিচ্ছে। আপনি যদি তাদের থেকে একটা হায়ার সার্ভিস চান, তাহলে তাদেরকে সুস্থ রাখতে হবে। তাদেরকে সুস্থ রাখতে গেলে সরকারি পর্যায়ে সহায়তা দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। অধ্যাপক রওশন আরা বেগম, আপনার কাছে জানবো যে আমরা অতীতেও দেখেছি যে 1 বছরের নিচে 60 বছরের ওপরে বা 65 বছরের ওপরে সেবা ফ্রি করার কথা বলা হয়, যদি এটা কাগজে কলমেই আছে, সেটি করা হয় না। কিন্তু এই যে মেনোপজের এই দিক থেকে বিশেষ করে নারীদের জন্য বেসরকারি হাসপাতালও যারা করে, যেহেতু এখানে বাণিজ্যিক মানসিকতা বেশি, এখানে কিন্তু তাদের সেবাও দিতে হয়, তারাও একটি অংশকে কিন্তু বিনামূল্যে সেবা দেওয়ার ব্যাপারে কমিটেড। সেক্ষেত্রে এই স্টেজে যারা আছে তাদের জন্য আলাদা করে কোনো স্কিম বা হচ্ছে তাদেরকে সেবা দেওয়ার ব্যবস্থা করা, এটি একটু বাধ্যতার দিকে নিয়ে যাওয়া, এটি আসলে করা যেতে পারে কিনা? আমার মানে একটু বাধা তো আসবেই, কিন্তু তারপরেও চেষ্টা করা। আমার যদি আমরা সোসাইটি থেকেই বলি বা এখানে সরকারের লোককেও ইনভলভ করি যে তারা আসুক আমাদের সাথে, এবং প্রাইভেট কর্পোরেট হসপিটাল যেগুলো রয়েছে কথা বলি যে তোমরা যে একটা চার্ট করেছো যে তুমি সিনিয়র সিটিজেনদের জন্য এই টাকাটা দিচ্ছ, সেখানে এই বয়স স্পেশালি মহিলাদের, মেনোপজ মহিলাদের জন্য একটা আলাদা তুমি স্কিম তৈরি করে যে এই টাকার মধ্যে উনি এই টেস্টগুলো করবেন, করলে উনি ওনার যে স্বাস্থ্যের যে কী অবস্থা হচ্ছে আমরা জানতে পারবো। যেটা বললো যে এই চার্টটি দিব কিনা, এইটাও যদি ওই টেস্টগুলোর মধ্যে আমরা দেখে নিই যে তাকে দেওয়া যাবে কিনা, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, অন্যান্য যা টেস্টগুলো করা দরকার করে নিয়ে আমরা সীমিত মূল্যেই, মানে বিনামূল্যে কোথাও আমরা, আমি মনে করি না সেটা করে দেবে, সীমিত পয়সা দিয়ে যদি আমরা ঠিক করি যেটা করবে, এবং সেখানে যদি আমরাও কিছুটা হেল্প করতে পারি সোসাইটি বা সমাজকে বলি যে একটা ফান্ড তৈরি করা বা হেল্প করা বিভিন্ন জায়গায়, সেটা করা যেতে পারে। সেটা আমার আহ্বানের ব্যাপার। যেটা বললো যে অনেক আমরা বলেছি, আসলে আমরা তো বলেই যাচ্ছি, একটা সময় ছিল যে নাকি আমি নিজের থেকে আমার এখনো খুব মনে পড়ে যে আমি ইনফার্টিলিটি আমি বলছি বন্ধাকরণের জন্য আমরা একটা সেমিনার বা টক শো টিভিতে আমার বন্ধু ছিল, বলে তুই কি বলিস, আমরা জনসংখ্যা রোধের চিন্তা করতেছি, তুমি কোত্থেকে বন্ধা রোগের জন্য চিকিৎসা নিয়ে এসছো। সেটা দেখেন আজকে 50 বছরে অনেক পরিবর্তন এসছে। তার কাজে এইটাও ঠিক ওরকমই হবে যে একটা বন্ধাকরণের জন্য আমরা আজকে মেডিসিন নিয়ে আসছি, ক্লিনিক করতে পারতেছি, গভর্নমেন্ট সহায়তা আসছে। সেটাও মনে হয় এটা যদি আমরা আর দিতে পারি মাথার মধ্যে যে আরও তোমাদেরকে চিন্তা করতে হবে, এবং আমরা একটা দেশের একটা পর্যায়ে নিয়ে এসে যে এটা খুবই প্রয়োজন। এখন সরকারি পর্যায়েও কিন্তু কোনো মানে পয়সা ছাড়া কিছু হয় না, কিছু টেস্ট লাগে, পয়সা লাগে টেস্ট করতে। সেখানেও যদি বলি যে মেনোপজ ক্লিনিকের এইটা একটা আলাদা টেস্ট হবে, এই টেস্টগুলো একদম সীমিত টেস্ট দিচ্ছি, সেখানে এই টেস্টগুলো একদম কম মূল্যে, কত কম মূল্যে দেওয়া যায় সেটা যেন করা যেতে পারে। এটা আমার মনে হয় এখন করা যেতে পারে। অধ্যাপক নাসরিন, আমরা শেষ সময় এসেছি, আপনার কাছে শুধু জানতে চাই যে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের বিষয়ে আমরা পাঠ্যপুস্তকের কথা তুলে নিয়ে আসি যে এটি যোগ করা দরকার, সেটি যোগ করা দরকার, কিন্তু পাঠ্যপুস্তক কত লোড, কত কিছুর আসলে নেবে। কিন্তু মানে যেখানে মাসিকের আলোচনা হচ্ছে বা অন্যান্য আলোচনা হচ্ছে, সেখানে এই মেনোপজের গল্পও যদি 4-5 লাইন ঢুকিয়ে দেওয়া যায়, অন্তত এই শব্দগুলো যেন পাঠ্যপুস্তকের কোনো না কোনো জায়গায় যেন মানুষ জানতে পারে, এটিও আপনাদের নজরে নেওয়া উচিত কিনা বা ভেবেছেন কিনা আপনারা? আমার তো মনে হয় এটি একেবারে অবধারিত। কিন্তু একটা সন্তান যখন বই পড়ছেন, তা মাটি তার সামনে রয়েছে। তারপরে একজন ইয়াং ছেলে যখন তার লেখাপড়া করছেন, তখন তার মায়ের চিত্রটি আসছে, বা আরও যখন বড় হচ্ছেন তারা দেখছেন। তো সমাজে যে এই যে একটি বিশাল অংশ, এবং উইদিন 2030 12 বিলিয়ন ওমেন হবে মেনোপজোত্তর নারী। সুতরাং এই যে তাদের জানতে হবে, বুঝতে হবে। যদি একটু লাইনও আমরা যোগ করে দিই যে মেনোপজের পরে মানসিক এবং শারীরিক পরিবর্তন আছে, তাদের জন্য বিশেষ যত্ন নিতে হবে। এই একটি লাইন, দুটি লাইনও যদি যোগ করে দিতে পারি, তবে আমার মনে হয় এটা একটা বিশাল ভূমিকা হবে। এবং আপনি যে এত সুন্দর করে এটি তুলে ধরেছেন আজকে, আমি এর জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি। এবং সরকারকে বলবো যে মেনোপজকে নিয়ে আরও সিরিয়াস হওয়ার জন্য, এবং পাঠ্যপুস্তকে অন্তত সব কিছুর সঙ্গে এটিকেও যুক্ত করে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্র কবে তার দায়িত্ব পালন করবে তারও আগে পরিবার এবং সমাজ, তারা যদি অন্তত এই অনিবার্য অধ্যায় বা অবধারিত অধ্যায় নারীর যেটি, সেই বিষয়ে যদি সমব্যথী থাকে, তাহলে অনেকগুলো সমস্যার সমাধান সম্ভব। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।